আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকেও আমরা মোটামুটি আগামী কয়েকটা ক্লাস হচ্ছে ইন্ডাকশন মোটরের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব, দেন আমরা যেরকম কোশ্চেন সলভিং ক্লাস করি সেটা করব। তো দেখেন, লাস্ট যেখান থেকে আমরা শেষ করেছিলাম মোটামুটি ওর পর থেকে টাইপ ওয়াইজ আমরা শুরু করতেছি। তো এখানে দেওয়া আছে যে এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ ড্রাইভিং ফুল লোড টর্ক হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ স্পিড। ওকে, if line voltage drops to 90% of the rated value, তাহলে লাইনের ভোল্টেজ কিন্তু 90% ড্রপ করতেছে। রেটেড ভ্যালু যা ছিল সেখান থেকে 90% ড্রপ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে নি, কিছু ভাষাগত আর কি প্রবলেম, সেটা হচ্ছে 90% ড্রপ আর ড্রপস টু 90% কিন্তু এক জিনিস না। কিরকম? ধরেন কোন একটা প্রশ্নে আপনাকে যদি বলে যে 90% ড্রপ করলো, এর মানে 90% কমে গেছে। আর যদি বলে যে ড্রপ টু 90%, এর মানে কমে 90% হয়েছে। এইটার মানে হচ্ছে 90% কমে গেছে, তাহলে হয়েছে কত পার্সেন্ট? 10%। তার মানে আমাকে 10% নিয়ে কাজ করতে হবে। আর ড্রপ টু 90% মানে হচ্ছে কমেই 90% হয়েছে, তার মানে এই ক্ষেত্রে আমাকে 90% নিয়ে কাজ করতে হবে। এটা কি ক্লিয়ার? এই ভাষাগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে পরীক্ষার হলে, কারণ পার্সেন্ট কথাটা দেখে ম্যাথ করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। এজন্য আমাদের কাজ হচ্ছে এই যে এই ল্যাঙ্গুয়েজ গুলোর দিকে একটু খেয়াল রাখা, কারণ এইসব জায়গায় ভুল হওয়ার একটা চান্স থাকে। তো তাহলে আমরা বুঝলাম যে আমাদের ভোল্টেজটা কমে 90% হয়েছে। ফাইন্ড দ্য ইনক্রিজ ইন মোটর কপার লসেস। ওকে, তার মানে এক কথায় আমাকে এই ভোল্টেজ রিডিউস হলো, এইটার সাথে মোটর কপার লসের একটা কানেকশন দেখাইতে বলতেছে। আচ্ছা, দেখি কি হয়। নর্মালি আমরা কি শিখছিলাম, যে একটা সার্টেন টর্কের জন্য টি সমানুপাতিক SV² বাই F। এখানে ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো কথা বলে নাই, আর টর্ক বলে দিছে যে মোটরটা একটা ফুল লোড টর্কে কাজ করতেছে। ফাইনালিও একই কন্ডিশনের কথা বলে দিছে। তার মানে এক কথায় আমাকে ওভারঅল বুঝতে পারতেছি যে আমার ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হয় নাই, টর্কও চেঞ্জ হয় নাই। তার মানে জাস্ট ভোল্টেজটা চেঞ্জ হয়েছে। আর ভোল্টেজটা চেঞ্জ হলে কি হয়? ভোল্টেজটা চেঞ্জ হলে আমাদের স্লিপ চেঞ্জ হয়ে যায়। যেমন এখান থেকে টর্ক আর ফ্রিকোয়েন্সি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে স্লিপ আর ভোল্টেজ কিন্তু একটা আরেকটার ব্যস্তানুপাতিক হয়ে যায়, তবে ভোল্টেজটা স্কোয়ার আকারে থাকে। তার মানে আমরা বিষয়টাকে এইভাবে লিখতে পারি, এস আর ভি দুইটা দুই পাশে চলে গেল। ফলে আমরা লিখতে পারি এরকম, S2/S1। খেয়াল করেন, মানে বিষয়টা যদি এরকম থাকে, ধরেন টি সমান K SV²/F। আচ্ছা, এই টি আর এফ যেহেতু কনস্ট্যান্ট, ফলে আমরা এইভাবে লিখতে পারি যে SV² সমান হচ্ছে K1। যেহেতু এই যে আমরা ধ্রুবকের ইয়েটা আনতেছি, ফলে খেয়াল করেন V² সমান কত লেখা যায়? K1/S। তার মানে V² এর সাথে এস এর সম্পর্ক দেখেন ব্যস্তানুপাতিক। ফলে এস যেভাবে দিব, ভি কে তার উল্টা ভাবে দিতে হবে। এইগুলা কিন্তু মোটামুটি আমরা বেসিক থেকে জানি। তাহলে ভির ক্ষেত্রে দিতে হবে V1/V2 তার হোল স্কোয়ার। V2টা কত? এই যে ড্রপ টু 90%, মানে পরের ভোল্টেজটা আগের ভোল্টেজের 90% হবে। তাহলে এটাকে লেখা যায় এইভাবে, যে 1/0.9 তার হোল স্কোয়ার। মানে আমরা লিখতাম এইভাবে যে উপরেরটা দিতাম ভি আর নিচেরটা দিতাম 0.9 ভি। তো এই ভি ভি কাটাকাটি হইতো, এই জন্য আমি শুধুমাত্র সংখ্যার অনুপাতটা দিয়ে দিচ্ছি, একই কথা। তাহলে S2 সমান কত লেখা যাচ্ছে? 1/0.9 এর স্কোয়ার। তাহলে এটা আসতেছে হচ্ছে 100/81। আচ্ছা, এইভাবে লিখে রাখি, 100/81 লিখে রাখি। ভাই, হ্যাঁ, ওই বলেন।
টর্কটাকে ভাই কনস্ট্যান্ট দেখে কি ফ্রিকোয়েন্সিও কনস্ট্যান্ট? ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট এটা আমরা বুঝলাম এই জন্য যে ফ্রিকোয়েন্সির বিষয়ে আমাদের কোনো কিছু বলে নাই। যদি ফ্রিকোয়েন্সির কথা আগের গত একটা ম্যাথ করেছিলাম খেয়াল আছে কি না, ওইখানে কিন্তু বলে দিছিল যে ভোল্টেজ মেবি 5% বা 10% ড্রপ করছে, ফ্রিকোয়েন্সি ওইরকম 5% না কত পার্সেন্ট যেন ড্রপ করছে। কথা কি বুঝছেন? জি ভাই। এইখানে তো হ্যাঁ, সেটা বলে নাই। তাহলে না বললে কি ভাই, যদি যেহেতু টর্ক কনস্ট্যান্ট যদি না বলে তাহলে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট ধরে নিব না বললে? হ্যাঁ, ফ্রিকোয়েন্সির কথা যদি না বলে তাহলে আমরা ধরে নেবো যে এটা আনচেঞ্জড আছে, কারণ চেঞ্জ হলে তো বলতো। আর এখন আমরা জি ধরেন ভাই। কথার কথা ধরে নিলাম যে চেঞ্জ, কতটুকু চেঞ্জ এটা তো আর আমার সাপ্লাই জিনিস। জি ভাই, সাপ্লাইয়ের এটা তো জিনিস জানো না। কখনো অন্য কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করে না, কথা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। ফ্রিকোয়েন্সি তো আমি সাপ্লাই ভাই দিচ্ছি, এখন এটা সাপ্লায়ারের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ বলেন। আহ, জি জি ভাই। ভাই, এই যে S2/S1 V1/V2 হোল স্কোয়ার, এটা কি ভাই ওই যে SB² = 1, হ্যাঁ তারপরে কি হ্যাঁ, লেখ? এই যে এইখান থেকে আমরা তুলনা করে বুঝতে পারলাম যে এই সিচুয়েশনে স্লিপের সাথে ভোল্টেজের সম্পর্ক ব্যস্তানুপাতিক হয়ে গেছে। ব্যস্তানুপাতিক। রিলেশন যখন বের করতে হয় তখন দুইটাকে দুই পাশে নিয়ে যাইতে হয়, কথা বুঝতে পারছেন? দুই দেখলাম পাশে ভাই, কিন্তু নিয়ে এস যায়। এটা যদি উল্টা করে লিখি ভাই, S1/S2 লিখি, পরে যেগুলো চেঞ্জ করে নিই, সমস্যা কোনো হবে তো না? সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন কথা ঠিক। হচ্ছে যে আমরা চাই কোনটা, আগের কন্ডিশন না পরের কন্ডিশন? ভাই পরেরটা। সবসময় মানে বের করার মানেই হচ্ছে পরের কন্ডিশনটা লাগবে। এখন পরের কন্ডিশনটা লাগবে, সেটা আমি নিচে রাখতে পারি, কিন্তু আলটিমেটলি তো ওকে আমার উপরে তোলাই লাগবে, কারণ ওর মানই তো আমি চাচ্ছি। তাহলে জি। এক্সট্রা লাইন করার চাইতে একবারে করে দেওয়াটা ভালো না? কথা কি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে। এবার আরেকটা রিলেশন আমরা দেখছিলাম ক্লাসে, সেটা ছিল আই এর সাথে স্লিপের কন্ডিশন। সেটা এরকম যে রোটর কারেন্টের ক্ষেত্রে I2 সমানুপাতিক SV/F, এরকম কন্ডিশন ছিল। এখানেও যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট, যেহেতু এই যে আগের কন্ডিশন থেকে বলতেছি, তাহলে আমরা ডিরেক্ট I2 রিলেশন কি সমানুপাতিক SV বলে দিতে পারি। ফলে I2 এর পরবর্তী অবস্থা ডিভাইডেড বাই I2 এর আগের অবস্থা সমান। আচ্ছা, এটাকে আপনারা I2 না লিখে IR ও লিখতে পারেন, কারণ আমরা রোটর কারেন্টকে অ্যাকচুয়ালি রোটর কারেন্ট কিন্তু I1 দ্বারা চিহ্নিত করি, আবার থেরে যাতে I2 দ্বারা চিহ্নিত করে, কিন্তু আমাদের জন্য I2 আবার অন্য জিনিস। আমরা শিখছিলাম I2 মানে কি, রোটর কারেন্টের রেফারকৃত ভ্যালুটা হচ্ছে I2। তো যাই হোক, আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিলেই চলতেছে, এটা আসলে এমন কোনো যায় আসে না, আমরা এইভাবে লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে এইটার সমান কত লেখা যায়? S2/S1। দেখেন এর সাথে কি সমানুপাতিক, ভি এর সাথে কি সমানুপাতিক, এফ তো আউট, কারণ এফ কনস্ট্যান্ট আছে, ইনটু V2/V1। এবার একটু ভালো করে কিন্তু মনোযোগ দেন, এই জিনিসগুলো কিছুটা কনফিউজিং লাগতে পারে। সেটা হচ্ছে এই V1 আর V2, এইটা মানে কিন্তু ইনপুট ভোল্টেজ আর রোটর ভোল্টেজ, এইটা বোঝাচ্ছে না, কথা কি বুঝতেছেন? এই যে এখানে 1 2 দেওয়া, এইটা বোঝাচ্ছে যে ইনপুটের আগের ভোল্টেজ, ইনপুটের পরের ভোল্টেজ, রোটরের পরের কারেন্ট, রোটরের আগের কারেন্ট, ইনপুটের পরের ভোল্টেজ, ইনপুটের আগের ভোল্টেজ। কথা কি ক্লিয়ার? জি ভাই। মানে এখানে 2 1, কারণ আমাদের তো 2 1 বলতে তো ট্রান্সফরমার ইন্ডাকশন মোটর আবার অন্য জিনিস বোঝায়। টু বলতে যেমন আমরা সেকেন্ডারি সাইড বুঝি, ওয়ান বলতে প্রাইমারি সাইড, বাট এইখানে কিন্তু সেটা না। এখানে ওই যে তুলনার জন্য আমরা পরের কন্ডিশন আগের কন্ডিশন বোঝাচ্ছি। কারোর যদি মনে হয় ভাই এটা আমার ঝামেলা লাগতেছে, 1 2 তো আমরা অন্য জিনিস জানি, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, যে এরকম দেখাই দিতে পারেন। মানে এখানে দিবেন হচ্ছে V1 to V11, যাই হোক যেভাবে আপনার সুবিধা দেন, অথবা এইভাবে লিখলেও কোনো ক্ষতি নাই। মানে এটা নিয়ে এত বেশি ধরপাকড়ের কোনো বিষয় নাই। যাই হোক, তাহলে আমরা এখান থেকে I2 এর কন্ডিশনটা বের করে এই যে এটা বের করে ফেলতে পারি। আচ্ছা, আর একটা বিষয়, এখন কথা হচ্ছে আন্দাজে শুধু ম্যাথ করে গেলে হবে না, আমরা রোড ম্যাপটা আগে বুঝি।
কেন করতেছি এই কাজ? আমাকে কি বের করা লাগতেছে? কপার লস। আচ্ছা, এইখানে পুরো ম্যাথটা পড়ার পর আমরা এতটুকু বুঝতে পারতেছি যে রোটরের যে রেজিস্ট্যান্স, এটা তো আর চেঞ্জ হওয়ার কোনো জায়গা নাই, এটা ফিক্সড আছে। তাহলে কপার লস কমবে নাকি বাড়বে বা যাই হোক না কেন, এটা ডিপেন্ড করতেছে কার উপরে? কারেন্টের উপর। রোটরের কারেন্টের উপরে। এই কারণে দেখেন ঘুরাই ফিরাই ঘুরাই ফিরাই আমরা কাকে বের করতেছি? রোটরের কারেন্টকে বের করতেছি। বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু আমরা S2/S1 বসাবো, এটা বসাই দিই। তাহলে IR2 / IR1, এটা সমান কত? S2/S1 মানে কত? 100/81 ইন্টু, এই যে এটা কিছুক্ষণ আগেই শিখলাম, V2 মানে 90% মানে এত, /1। তাহলে এটা সমান কত লেখা যায়? আমরা একটু ডিরেক্ট অ্যান্সার করার ট্রাই করব। 10/9। আপাতত এটা পড়ে থাক। তাহলে কপার লস প্রশ্নটা কি? ফাইন্ড দা ইনক্রিজ ইন মোটর কপার লস। কি পরিমাণ বৃদ্ধি পাইছে? তাহলে এই জিনিসটা আমরা একটু শিখে আসি। আগে একটা এক্সাম্পল দিয়ে আমরা শিখি, দেন আমরা এই ম্যাথে ফিরবো আবার। ধরেন একটা কলমের দাম বর্তমানে আছে 5 টাকা। এটা বর্তমান কলমের দাম। হঠাৎ করে কোম্পানি কলমের দাম 5 টাকা থেকে বৃদ্ধি করে 8 টাকা বানাই দিছে। এবার প্রশ্ন হলো, কলমের দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেল? যে কোনো জিনিস যখনই শতকরা বলবে, একটা শর্টকাট, আমি আর অত ভেঙে ভেঙে করতেছি না, সহজ হিসাবে এগুলো সব আপনারা করে আসছেন, 9 10 থেকে শুরু হয়েছে, এখনো তো ম্যাথ করেন। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে, শতকরা যা বের করতে বলবে, প্রথমত সেটার অ্যাকচুয়াল বের করব, / অরিজিনাল ইন্টু 100%। আমাকে বলতেছে শতকরা কত বৃদ্ধি পেল, তাহলে আমরা প্রথমে কি বের করব? অ্যাকচুয়াল বৃদ্ধি কত, কার উপরে বৃদ্ধি পাচ্ছে, ইন্টু 100%। কনসেপ্ট বুঝতে পারছেন? তাহলে এটা আপনারা নিজেরাই বলেন তো, কত দেব উপরে? ভাই উপরে দিব 10। কেন 10? বৃদ্ধি পাইছে কয় টাকা? কলমের দাম 5 টাকা ছিল, এখন হয়েছে 8 টাকা, তাহলে কয় টাকা বৃদ্ধি পাইলো? ও ভাই কলম বলছেন। 3 টাকা, 3 টাকা। 3 টাকা বৃদ্ধি পাইছে। মূল ভাই আমি বা কলম অরিজিনাল। হ্যাঁ, বলেন। কার উপরে বৃদ্ধি পাইলো এটা? কত টাকা ছিল আগে? 8 টাকা। 5 টাকা। কত 5 টাকা। ছিল অরিজিনাল? সবসময় অরিজিনালের উপর হিসাব করতে হয়, ইন্টু 100%। জি ভাই বুঝছি। আচ্ছা, মানে এই, আপনি ভাই যে এই কলম কারেন্ট, রোটর কারেন্ট খেয়াল করছিলাম ভাই, 10/9 না না, যেটা। ওটা পরে, আমি আগে সহজ জিনিস দিয়ে বুঝতেছি, তারপর ওইগুলার দিকে আচ্ছা যাব। আচ্ছা। আচ্ছা, তাহলে এইটাকে যদি আমরা বলি পূর্বের টাকা, এইটাকে যদি বলি পরের টাকা, তাহলে এই সূত্রটাকে কি আমি এইভাবে বলতে পারি না যে সূত্রটা হচ্ছে T2 - T1 /T1 ইন্টু 100%? তার মানে সমস্ত জিনিসকে এই ফরম্যাটে করে দেওয়া যায়। জি ভাই। এটাকে আরো একটু সুন্দর করি আমরা, T2/T1 -1 ইন্টু 100%। ক্লিয়ার? জি ভাই। হ্রাস যদি হতো, তাহলে অবশ্যই এটা ছোট, এটা বড় হতো আর এটা ছোট হতো, পুরো জিনিসটা তাই থাকতো, শুধুমাত্র আমরা T1 - T2 করতাম। T1 মানে সরি, 1 - T2/T1 হতো, এছাড়া তো আর কিছু না, ফরম্যাটে একই। তাহলে এই কনসেপ্টটা আমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। এটা যে শুধুমাত্র এই কলমের দামের জন্য না, যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করা যায়। বাট আমরা এই জিনিসটা একটু দ্রুত করব, মানে এই জিনিসটা তো বুঝলাম সব ভেঙে ভেঙে ভেঙে, বাট এখন থেকে যেন একবারে এই লাইনটা আমরা লিখে দিতে পারি,
এতটুকু যেন আমাদের মাথায় থাকে, অথবা এই লাইনটা যেন অন্তত আমরা লিখতে পারি, এতটুকু মাথায় থাকলেই চলতেছে। কনসেপ্ট এইটা, হ্রাস হলে হ্রাস বাই মূল ইন্টু 100%, বৃদ্ধি বাই মূল ইন্টু 100%, চেঞ্জ বাই মূল ইন্টু 100%। বাস এতটুকু কনসেপ্ট থাকলে আমরা যে কোনো কিছু বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে আমাকে বের করতে হবে কার জন্য কপার লস কতটুকু চেঞ্জ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে। তাহলে কপার লস কতটুকু ইনক্রিজ হচ্ছে সেটাকে যদি আমরা লিখতে চাই ওই যে ওইভাবে, কিভাবে দিতে হবে? পি কপার টু ডিভাইডেড বাই পি কপার ওয়ান -1 ইন্টু 100%। বলেন তো ঠিক আছে কিনা? জি ভাই। আমরা তো বের করছি কেবল কারেন্ট, কপার লস তো এখনো বের করি নাই। কিন্তু আমরা বলতে পারি যে কপার লস হচ্ছে I²R, জি ভাই। রেজিস্ট্যান্স দুই ক্ষেত্রেই সেম। জি ভাই। তাহলে আমি যখন সেম জিনিসের অনুপাত করব, তাহলে অবশ্যই I1²R লেখা লাগবে, আর আর কাটে যাবে। তার মানে কপার লসের অনুপাত যা কথা, কারেন্টের স্কোয়ারের অনুপাত তাই কথা। জি ভাই। তাহলে কি করব, আরেকটা লাইন আমরা একটু কষ্ট করব, সেটা হচ্ছে এই যে I R2 লিখলাম সেটার স্কোয়ার দেব, I R1 লিখলাম এটার স্কোয়ার দেব। আমি তো শুধুমাত্র লেফট সাইডে স্কোয়ার দিতে পারি না, এটা তো নিয়ম বহির্ভূত, তাহলে আমাকে রাইট সাইডেও স্কোয়ার দিতে হবে। এবার কিছুক্ষণ আগে কি শিখলাম, এদের অনুপাত যা কথা, এদের অনুপাতও তাই কথা। বা যদি সূত্রে লেখা পরে আমি রেজিস্ট্যান্স কাটাকাটি দেই, তারপরে যে মান লিখে দিলে তো হয়ে যাবে, তাই ইচ্ছা না? ইচ্ছা আপনার ইচ্ছা, আমি আপনাকে সবই শেখাই দিচ্ছি। এবার আপনি কি করবেন না করবেন সেটা টোটালি আপনার ইচ্ছা। আমি হয়তো অন্যভাবেও করতে, মানে আমি যদি পরীক্ষার খাতায় করি, আমি হয়তো আরো অন্যভাবে করবো, আমি আরো এখানে কয়েক লাইন হয়তো গ্যাপ দিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে গ্যাপ দেওয়া না দেওয়া না। এখন আমি ধরেন 4 লাইন গ্যাপ দিলাম, দিয়ে ভুল করলাম, তাহলে আমার কোনো লাভ হলো? আমি টাইম বাঁচাই ফেললাম 2 মিনিট, জিরো পাইলাম, তাহলে আমার লাভ তো নাই। এখন বিষয় হচ্ছে যে আমার জন্য যেটা সুবিধাজনক, আমি যদি 4 লাইন গ্যাপ দিতে যাই গুলাই ফেলি তাহলে আমি দেব না। কিন্তু আমার কাছে যদি এই কনফিডেন্স থাকে যে না, এই 2-4 লাইন গ্যাপ দিলেও আমি করে ফেলতে পারবো, আমার কনসেপ্ট ঠিক আছে, তাহলে করেন, কোনো সমস্যা নাই। মূল বিষয় হচ্ছে কনসেপ্ট ঠিক রাখা, এরপর আপনি লাইন গ্যাপ দেন না দেন সেটা, এটা আসলে বড় ম্যান্ডেটরি না, টাইম তো বাঁচানো শিখতে হবে। আচ্ছা এবার দেখেন, সিম্পল বিষয়, এই আছে 100/81 -1 ইন্টু 100%, এইটাই আমাদের অ্যান্সার। একটু লিখি, 100/81 -1 ইন্টু 100%, তাহলে কত? 23.456%। এটা কি সবাই বুঝতে পারছেন? জাস্ট ভাই ইনক্রিজ বললে আমি শুধু খালি উল্টা করে দিতাম লসটা, হ্যাঁ, এক্সাম তাই ডিক্রিজ বল। ডিক্রিজ বললে হ্যাঁ, অবশ্যই ডিক্রিজ হইলে এই অনুপাতটা উল্টা আসতো, ডিক্রিজ হইলে উপরে ছোট আসতো নিচে বড় আসতো। এটা বড় আসছে দিয়েই আমরা বুঝতে পারতেছি যে ইনক্রিজ হয়েছে। যাই হোক, কনসেপ্ট একই থাকতো, এই ফরম্যাট আমরা দিয়ে ক্যালকুলেশন করলে ওকে। আচ্ছা সেকেন্ডটা দেখি। এখানে বলতেছে 3 ফেজ 400/200 ভোল্ট ওয়াই ওয়াই কানেক্টেড ওয়ান রোটর ইন্ডাকশন মোটর হ্যাজ এত রোটর রেজিস্ট্যান্স। এই যে এত রোটর রেজিস্ট্যান্স মানে এটা রোটরের অ্যাকচুয়াল ভ্যালু, কোনো রেফার টেফার না। এত স্ট্যান্ড স্টিল রিঅ্যাক্টেন্স পার ফেজ, ওই যে সেই অ্যাকচুয়াল ভ্যালু। ফাইন্ড দ্য অ্যাডিশনাল রেজিস্ট্যান্স রিকোয়ার্ড ইন দ্য রোটর সার্কিট টু মেক দ্য স্টার্টিং টর্ক ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম টর্ক। ওকে, যখন আমাকে কোনো কিছু বলবে না, দেখেন এইখানে কি আমাকে কি বলে, স্টেটরের কোনো কিছু বলে দিছে?
না ভাই, সব রোটর। সব রোটরের ভ্যালু বলে দিচ্ছি, তার মানে ওই যে স্টেটর সেই নেগেটিভ। ফার্স্ট কেস, স্টেশনের সব কিছুকে আমরা ইগনোর করব। যদি তাই করি তাহলে আমরা কি করব, ট্রান্সফরমারের সাথে এই ইন্ডাকশন মোটরের কিছু কিছু জিনিস একটু উল্টাপাল্টা মনে হতে পারে, সেটা আপনাকে ওইভাবেই মনে রাখতে হবে। সেটা হচ্ছে ওই ভিপি ভিএস ওই কনসেপ্টে এখানে আর অ্যাপ্লাই করা যাবে না। এখানে 400টা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ, আর 200টাকে আমরা কি হিসাবে কাউন্ট করব, 200টাকে আউটপুট। আমরা ই আর জিরো, নট আউটপুট, ই আর জিরো, রোটরের ইনডিউস ভোল্টেজ হিসাবে কাউন্ট করব। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে ভাই 400 হবে আমার স্টেটর ইন্ডিউসড ভোল্টেজ নাকি ইনপুট যেটা? স্টেটরের ইনপুট ভোল্টেজ, ভালো করে খেয়াল করা, বিষয়টা এরকম না। এটা কিন্তু রোটর সাইড। স্টেটরে কি কোনো ড্রপ আছে? কোনো ড্রপ নাই কিন্তু। ওই যে ইগনোর করতে বলে দিছি, ড্রপ থাকলে ঝামেলা হয়তো, তখন আমি আর এটাকে কিন্তু 200 ধরতে পারতাম না, পারতাম? না ভাই। ধরতে পারতাম না। এজন্য কোনো ড্রপ নাই, ফলে এইটার রেফারেন্স ডিরেক্ট আমি এটা ধরতে পারতেছি। তো এই জিনিসগুলো তো বইতে ওইরকম ভাবে থাকবে না, আমাদেরও ওইরকম ভাবে দেখানোর দরকার নেই, আপনি ডিরেক্ট ধরবেন। বাট আমি একটু স্মরণ করাই দিচ্ছি যে কেন ডিরেক্ট ধরতেছি। এটা কিন্তু আপনার মাথার ভিতরে একটু ঝামেলা লাগতে পারে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এইখানে অ্যাকচুয়ালি আমাকে কখনো লোড ভোল্টেজ দেবে না। কেন লোড ভোল্টেজ দেবেন, আচ্ছা কেউ একজন বলেন তো কেন লোড ভোল্টেজ নিয়ে কথাবার্তা হয় না? ইন্ডাকশন মোটরে কেন লোড ভোল্টেজ নিয়ে কথাবার্তা হচ্ছে না? ইন্ডাকশন মোটরের অ্যাকচুয়াল লোড জিনিসটা আসলে কি বলেন তো? ও কি ইলেকট্রিক্যাল কিছু? না ভাই, ও তো আমরা মেকানিক্যাল না? এই মেকানিক্যাল দিই না, আমরা মেকানিক্যাল তো পাই মেকানিক্যাল, আউটপুটে। তাহলে মেকানিক্যাল পাওয়ার লোডের ক্ষেত্রে কি ভোল্টেজের কারেন্টের কোনো বিষয় আছে? ওই পর্যন্ত ভোল্টেজ কারেন্ট যায়? ভোল্টেজ কারেন্টের দৌড় কত পর্যন্ত? ওই যে সেই পি কনভার্টেড ওই পর্যন্তই কিন্তু ভোল্টেজ কারেন্টের দৌড়। এরপরে কিন্তু সব মেকানিক্যাল পাওয়ারে চলে যাচ্ছে। এই কারণে আমাদের ইন্ডাকশন মোটরে কখনোই লোড ভোল্টেজ নিয়ে কথাবার্তা হয় না। আমরা এই ভোল্টেজটা নিয়েই সবসময় কথাবার্তা বলি। এই জন্য ইন্ডাকশন মোটরে সবসময় ইনপুট ভোল্টেজ দেওয়া থাকে। ট্রান্সফরমারে আমরা শিখছিলাম এই রেশিওর মান যে কোনো কিছু হইতে পারে, ইনপুট ভোল্টেজ হইতে পারে, লোড ভোল্টেজ হইতে পারে, বাট ইন্ডাকশন মোটরে তা না। ইন্ডাকশন মোটরে সবসময় লেফট সাইডেরটা ইনপুট ভোল্টেজ, রাইট সাইডেরটা ওর রেফারকৃত ভ্যালু। যেহেতু এখন পর্যন্ত আমরা ওই যে সে 90% 95% কেস স্টেটরে কোনো ইম্পিডেন্স নাই বা ইগনোর করতেছি, এই কারণে আমরা রাইট সাইডের ভ্যালুটাকে কি হিসাবে কাজ করাতে পারতেছি, রোটরের ইনডিউস ভোল্টেজ অথবা ই আর জিরো হিসাবে কাজ করাতে পারতেছি। এটা কি ক্লিয়ার? কি ভাই? ওকে। জি ভাই। অনেকেই মনে করতে পারেন আমরা যে এই পাশে একটা রেজিস্টার দিই ওটা কিন্তু লোড, ওটা কিন্তু লোড না। এটা কি, এয়ার গ্যাপ রোটর। পাওয়ারকে রিপ্রেজেন্ট করে, নট লোড। কথা বুঝতেছেন? এটাকে কিন্তু লোড ভাবেন না আপনারা। এটা কি নির্দেশ করে? এটা জাস্ট এয়ার গ্যাপ পাওয়ারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এখানে ইউজ করি। এখানে কিন্তু লোড থাকে না ইন্ডাকশন মোটরে। সার্কিটে কখনোই লোডকে দেখানো সম্ভব না, কারণ লোড তো এখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল না। আমাদের কি সার্কিট এখনো শেষ? জি ভাই। √3 দ্বারা কেন ভাগ করলাম? কারণ আমাদের সবকিছু কি হবে, পার ফেজ, এটা তো একটা সার্কিট, এরকম তিনটা আরো সার্কিট আছে। এই জন্য আমাদের পার ফেজ হিসাব করতে হবে, যেহেতু ওয়াই ওয়াই কানেক্টেড। এই জন্য এই পাশেও 400/√3, 200/√3, ওই এক্সট্রা রেশিও টেশিও লেখার দরকার নাই, ডিরেক্ট কনভার্ট করে দিলাম। এবার আমাদের কিন্তু দেখেন এটা কত, 0.3, তার মানে এটা যে 0.3, এটা কত,
0.06 বাই হচ্ছে এস। এবার প্রশ্নটা পড়ি ভালো করে। প্রশ্ন বলতেছে ফাইন্ড দ্য অ্যাডিশনাল রেজিস্ট্যান্স রিকোয়ার্ড ইন রোটর সার্কিট, মানে এই সার্কিটে আরেকটা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে। কি পরিমাণ অ্যাড করলে টু মেক দ্য স্টার্টিং টর্ক ইকুয়াল টু দ্য ম্যাক্সিমাম টর্ক। এই যে সুন্দর কথা বলে দিছে। কি হবে? কে কার সমান হয়ে যাবে? একটা টর্ক লাগাইলে যে টর্ক হবে ওইটা ম্যাক্সিমাম স্টার্টিং টর্কের। টর্ক ম্যাক্সিমাম টর্কের সমান হয়ে যাবে। মানে একটু ভালো করে বুঝি জিনিসটা কি। রোটর চালু হয়েছে, একদম শুরু, এটাকে বলে স্টার্টিং। তাহলে ওই মোমেন্টে একটা টর্ক পাবো। দেন রোটরটা আস্তে আস্তে স্পিড বাড়ে বাড়ে বাড়ে, একটা টাইম পরে গিয়ে ম্যাক্সিমাম টর্ক পাই। নর্মালি কিন্তু এরকম হয়, মানে এর আগে আমরা যে ম্যাথ করছিলাম, একটা সার্টেন লোডে গিয়ে ম্যাক্সিমাম টর্ক পাওয়া যায়। বাট এখন কি হবে, স্টার্টিং এই ম্যাক্সিমাম টর্ক পাই যাব, এটা হচ্ছে কন্ডিশন। মানে একটু পরে না, সাথে সাথে আমি ম্যাক্সিমাম টর্ক পাবো। তাহলে দেখেন তো কার কার সম্পর্ক দেখাইতে হচ্ছে, স্টার্টিং টর্কের আর ম্যাক্সিমাম টর্কের। আচ্ছা, এই দুইজনের সম্পর্ক কি আমরা দেখে আসছি না থিওরি ক্লাসে? জি ভাই। আর একবার একটু বলুন। দাঁড়ান 1 মিনিট। ফাইলটা সেভ করে নিই। এখন দেখতে পাচ্ছেন? বোর্ড দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তাহলে কার কার রিলেশন বললাম? স্টার্টিং টর্ক আর ম্যাক্সিমাম টর্ক, এই দুজনের রিলেশন কিন্তু আমরা দেখে আসছি। কিভাবে? যে কোনো দুইটা টর্কের অনুপাতকে আমরা লিখতে পারি এইভাবে, টি যে কোনো ডিভাইডেড বাই টি ম্যাক্স। এটা হচ্ছে একটা দুইটা র্যান্ডম টর্কের রিলেশন বের করার সিস্টেম। সমান 2 সেই যে কোনো টর্কের স্লিপ ইন্টু ম্যাক্সিমাম টর্কের স্লিপ ডিভাইডেড বাই সেই যে কোনো টর্কের স্লিপের স্কোয়ার প্লাস ম্যাক্সিমাম টর্কের স্লিপের স্কোয়ার। এটা মনে আছে? থাকা উচিত। আরেকটা বলেন তো, যে স্টেটর সাইডের ইম্পিডেন্সকে যদি আমরা ইগনোর করি, তাহলে ম্যাক্সিমাম টর্ক পাওয়ার কন্ডিশনটা কি ছিল? এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে। বলেন কি ছিল? R2/X2, R2/X2, এই যে R2/X2 অথবা আর আর ডিভাইডেড বাই XR0, যে কোনো একটা করলেই চলে। কারণ এই যে আমরা মানে এই বই যেটাকে R2/X2 বলে সেটাকেই তো আমরা আর আর XR0 হিসাবে চিনি। তো এখন আপনি যেভাবে দিবেন সেভাবে চলবে। তাহলে SM সমান কত লেখা যায়? আর আর ডিভাইডেড বাই XR0। আর আর কত? আর আর হচ্ছে 0.06। XR0 কত? XR0 হচ্ছে 0.3। কত আসে? জিরো ভাই পয়েন্ট এটা কি থ্রি ম্যাক্স
ভাই এটা কি ম্যাক্সিমাম অবস্থায় স্লিপ বের করলেন? ম্যাক্সিমাম টর্ক অবস্থায় স্লিপ। জি ভাই। তাহলে এখন এই যে এটা বসানো শুরু করি, আর আমাকে এই ম্যাথে কি বলছে, এই দুজন সমান বলে দিছে না? সবসময় আবার কিন্তু না, এটা কিন্তু সূত্র না, এই ম্যাথে বলে দিছে। আচ্ছা এইখানে কি বলতেছে, আচ্ছা এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, ঝামেলা শুরু হয়ে গেছে এখন। আচ্ছা এদের মান যদি আমি সমান ধরি, তখন ঝামেলা শুরু হয়ে যাবে কেন? এদের মান যদি আমি সমান ধরি, তাহলে এই অবস্থায় মানে এক কথায় এই সময় কিন্তু আর এসএম কে ইউজ করা যাবে না। আমাকে বলতেছে রেজিস্ট্যান্সের মান কত হলে এই ঘটনাটা ঘটবে। এখন বলেন, এই দুইটা যদি সমান হয়, এটা আর এটা যদি সমান হয়, তাহলে দুইটা স্লিপ কি সমান হয়ে যাওয়ার কথা না? জি কথা ভাই। কি বুঝতেছেন? সেটা তো হচ্ছে না। এসএম এর মান দেখেন 0.2, কিন্তু এটা তো ওয়ান আসার কথা। তার মানে এসএম দিয়ে এই ঘটনাটা ঘটবে না। এই দুইজনকে ওয়ান করার সিস্টেমই হচ্ছে আমি এই রেজিস্ট্যান্সের সাথে কত অ্যাড করলে এটা ওয়ান হয়ে যাবে, এটা হচ্ছে কন্ডিশন, বা এই আচ্ছা। দুজন ওয়ান হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি এইরকম, এসএম সমান এটা না লিখে, এটা তো ম্যাক্সিমাম ইয়ের জন্য লেখা, বাট এইটা আমি এভাবে না লিখে এরকম একটা কাজ করতে পারি। বইতে যেরকম এ কে ইউজ করছে, আমরা এ কে ইউজ করতে পারি, যে এ সমান এত। এ হচ্ছে সেই অবস্থার স্লিপ যেটার ফলে, মানে এক কথায় আর আর বাই এক্স, এই দুইটা দিয়ে আমি কিছুক্ষণ আগেই বুঝতে পারলাম যে এটা স্টার্টিং স্লিপের সমান না, ফলে এই দুজনের মান ওয়ান হওয়া সম্ভব না। এজন্য আর এর সাথে কিছু একটা যোগ করে দেব যেন এই অনুপাতটা কি হয়ে যায়, এটার সমান হয়ে যায়। তাহলে আমরা সেটা কি করতে পারি, এস এম এর পরিবর্তে এইসব ম্যাথগুলোতে আননোন আর একটা জিনিস আনতে পারি, যেটাকে এ নাম দ্বারা প্রকাশ করতেছি। এবার আমরা এই এর ভ্যালুটা বের করব, তখনই বুঝতে পারবো যে এই আর এর মানটা অ্যাকচুয়ালি কত। ভাই এস এম বের করা, এস এম বের করার পরে যদি ভাই এস এম এ যায় না, আমরা আর এর সাথে ওই আরটা যোগ করে আবার নতুন করে যোগ বিয়োগ করি। না না না, অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা এখানে যেভাবে বলতেছি ওইভাবে কাজ করতেছে না। মানে বিষয় হচ্ছে, আমাকে প্রশ্নে বলতেছে এই রেজিস্ট্যান্সের সাথে আর কত রেজিস্ট্যান্স অ্যাড করলে ম্যাক্সিমাম টর্কটা স্টার্টিংয়েই পেয়ে যাব। তাহলে ম্যাক্সিমাম টর্কটা যদি স্টার্টিংয়েই পাইতে চাই, তাহলে অবশ্যই টি ম্যাক্সের মান টি স্টার্টিং এর সমান হইতে হবে। তো সেটা যদি জি। হয়, তাহলে তো এই দুইজনের অনুপাত দিয়ে সেটা হচ্ছে না, মানে 0.06 আর 0.3 অনুপাত দিয়ে হচ্ছে না। আর এরাও প্রশ্নে বলে দিছে যে একটা অ্যাডিশনাল রেজিস্ট্যান্স অ্যাড করা লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে সেটা কত, যে কত রেজিস্ট্যান্স অ্যাড করলে এই ঘটনাটা ঘটবে, সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। এখন যেহেতু এটা এস এম এর মতো না, এস এম এ কি আর এক্সট্রা অ্যাড করা লাগে? না ভাই। কিন্তু এখানে তো লাগতেছে। ফলে ওইটাকে এস এম না লিখে, এস এম লিখলে তো কনফিউজড হয়ে যাবেন, এজন্য অন্য একটা টার্ম ইউজ করতেছে, বইতে এ ইউজ করছে, আমি মিলাই এই লিখলাম। তাহলে এখন এখান থেকে এর ভ্যালু বের করতে হবে। আমরা চাইলে ক্যালকুলেটরে ডিরেক্ট তুলে এর ভ্যালু বের করে ফেলতে পারি, একটু বুদ্ধি খাটালে বের করে ফেলা যায়। কেউ একজন বলেন তো,
এ এখানে কি একটা স্লিপের কাজ করতেছে না? জি ভাই। এটা একটা স্লিপ। তাহলে স্লিপের ভ্যালু কেমন আসে? ভাই একের চেয়ে কম আসবে। অবশ্যই পয়েন্ট। জিরোর চাইতে বড়, কিন্তু একের চাইতে ছোট। কথা বুঝতে পারছেন? জি ভাই। তাহলে আমি যখন এই যে সলভ চাপবো, তখন আমি সুন্দর করে যদি 0.2 বা 5 বসাই দিই, তাহলে কি আমার অ্যান্সার কাছাকাছি চলে আসবে না? 1 চলে আসছে। এক কিন্তু হইতে পারে, আমরা আরেকবার করে একটা মাইনাস দিয়ে মান বসাই দেব। এক হলে কোনো সমস্যা নেই, একের বেশি হলে সমস্যা। তার মানে দেখেন বারবার একই আসতেছে, তার মানে বুঝতে পারতেছি এখানে স্লিপের মান কত হবে? 1 হবে। তাহলে এ সমান কত লেখা যায়? তাহলে এখান থেকে কি সেই রেজিস্ট্যান্সটা বের হবে না, যে কতটুকু এক্সট্রা অ্যাড করতে হবে? এটাও আমরা ক্যালকুলেটরে বসাই দিতে পারি, যে 1 সমান 0.06 প্লাস এক্স ডিভাইডেড বাই 0.3। এটা যে কোনো কিছু হইতে পারে, কারণ এটা তো রেজিস্ট্যান্স। 0.24 ওহম। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বলেন এটা সবাই বুঝতে পারছেন কিনা? ভাই এখানে এ এর বদলে কি এস এম দ্বারা ডিনোট করা যাবে না? এস এম দ্বারা ডিনোট করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি কনফিউজড হয়ে যাবেন কিনা। কথা কি বুঝতে পারতেছেন? মানে আপনি তো এস এম কে এইভাবে চিনেন যে এস এম সমান আর বাই এক্স, বাট এখানে তো আমাকে এক্সট্রা একটা রেজিস্ট্যান্স ইউজ করতে হচ্ছে। তবে হ্যাঁ, আপনি এস এম দিলেও কোনো সমস্যা নাই, এই টোটালটাই তো রোটর রেজিস্ট্যান্স। মানে এক তার কথায় কারণ আমি ভাই যদি স্লিপ তো এখানে আর একটা রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। রেজিস্ট্যান্স অ্যাড করি, এরা দুইজন মিলেও কি সে রোটর রেজিস্ট্যান্সই মিন করতেছে না? কারণ আমি তো এক্সট্রা জি। রেজিস্ট্যান্স অ্যাড করতেছি। ফলে এখানে এস এম লিখলে কোনো সমস্যা নাই। কি ভাই, বাট ওই যে ওটা এস করলে এম এর ভালো হয়। হ্যাঁ বলেন, কিছু বললেন? না ভাই, মানে এই যে ওই সিস্টেমটা যেটা বললেন যে রোটারের মধ্যেই তো দুইটা রথ হয়, ওটাই ওটা মনে রাখলে বেশি সুবিধা হবে মনে হয়। আচ্ছা, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করেন, কোনো সমস্যা নাই। এটা এস এম দিলেও খেয়াল রাখতে হবে যে যেহেতু আমরা এই দুজনকে সমান বানাচ্ছি, ফলে আর বাই এক্স আর 0 দিলে চলবে না, এর সাথে সেই এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করে দেন সূত্র ফেলতে হবে। বাকিটুকু একই ফর্মে। আর এর সাথে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড হচ্ছে, যেটা আমরা এখানে দেখাই নাই। এই যে এইটাই হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা, মানে এই যে এখানে অ্যাড হচ্ছে এটা। এই এস নিয়ে ঝামেলা নাই, কারণ ওই যে এখানে তো আমাদের স্টার্টিং এর সমান হয়ে গেছে, ফলে ওই এসটা তো 1 হিসাবে কাউন্ট করতেছে। আচ্ছা, এখানে কি বলতেছে? এত আচ্ছা, এখানে কিন্তু 600 ভোল্ট, কি এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। এই যে সব রোটর দেখেন, এটা হচ্ছে রোটরের অ্যাকচুয়াল ভ্যালু। ক্যালকুলেট স্পিড, এত এত এত, রেশিও অফ ফুল লোড টু টর্ক, ক্যালকুলেট স্পিড অফ ম্যাক্সিমাম টর্ক, স্পিড অফ ম্যাক্সিমাম টর্ক, রেশিও অফ ফুল লোড টর্ক টু ম্যাক্সিমাম টর্ক ইফ দ্য ফুল লোড স্পিড ইজ এত। ওকে, ট্রাই করি। তাহলে প্রথমে আমরা সিনক্রোনাস স্পিডটা বের করে নিই, এটা কাজে লাগবে মনে হচ্ছে। ভাই 100। স্টেটর সাইড। হুম। ভাই ডাকে আপনার হচ্ছে যে স্টেটর সাইড ইগনোর করার পরে যেগুলা আমার রোটর সাইডে ভ্যালু দেওয়া থাকবে ওগুলো তো অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া থাকে, তাই না? ডিপেন্ড করতেছে ভাষার উপরে। এখন পর্যন্ত আমরা যত ম্যাথ করছি, প্রত্যেকটা ম্যাথে ডিরেক্ট লেখা ছিল রোটর রেজিস্ট্যান্স, তার মানে এগুলো অ্যাকচুয়াল ভ্যালু। জি আর ভাই। কোনগুলো অ্যাকচুয়াল না, সেটাও আমরা দেখতে পাবো। তবে থেরেজাতে ওইগুলো দেখার চান্স একটু কম, চ্যাপম্যানে ভাই ওইগুলো আমি সব। দেখার চান্স একটু বেশি।
এই জি জন্য ভাই, আমি সবগুলো প্রথম দিনই দেখ। কিন্তু বলছিলাম যে থেরেজাতে 90 থেকে 95% ম্যাথ একই প্যাটার্নের, মানে হয়তো টাইপ হুম। আলাদা, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই ওই রোটরের রেজিস্ট্যান্স দেওয়া আছে, রিঅ্যাকটেন্স দেওয়া আছে, স্টেটরেরটা ইগনোর করা আছে, অ্যান্ড আপনাকে প্রশ্ন করছে। প্রায় 95% ম্যাথের ক্ষেত্রে বলা যায় এরকম অবস্থা। তো এদিক থেকে একদিক থেকে ভালো, একই প্যাটার্ন। কিন্তু ওই যে এক এক বই থেকে ম্যাথ আসতে পারে, এই জন্য আমাদের সবগুলাই দেখতে হবে। সব বলতে এই দুইটা রাইটার দেখলেই মোটামুটি এনাফ ইন্ডাকশন মোটরের জন্য। তাহলে 120 F/P, এফ কত, 50 হার্টজ, কয় পোল, 12 পোল, 10 500 RPM। আর কি, ওকে, প্রথমটা বলতেছে স্পিড অফ ম্যাক্সিমাম টর্ক। যে কোনো অবস্থার স্পিড বের করতে গেলে ওই অবস্থার টর্ক লাগে, ওই অবস্থার স্লিপ লাগে। তাহলে স্লিপ মানে এস এম, এস এম সমান কত, রোটর রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই রোটর রিয়াক্টেন্স, মানে রিয়াক্টেন্স বলতে যে স্ট্যান্ড স্টিল অবস্থায় রিয়াক্টেন্স। তার মানে কত, 0.03 ডিভাইডেড বাই 0.5, কত আসছে, 0.06। তাহলে এই অবস্থার স্পিড সমান কত হবে, NS ইন্টু 1 - S। +470 RPM। ঠিক আছে। সেকেন্ডটা বলতেছে রেশিও অফ ফুল লোড টর্ক টু ম্যাক্সিমাম টর্ক। টুর পরে যেটা থাকবে ভাগের নিচে সেটা থাকবে, আর আগে যেটা থাকবে সেটা উপরে থাকবে, এতটুকু খেয়াল রাখলে চলতেছে। মানে দুইটা জিনিসের রেশিও করতে বললে টুর পরে যেটা থাকবে সেটা নিচে রাখবে, তাইলে হচ্ছে এতটুকু করলে চলতেছে। তাহলে কার কার করতে হবে, রেশিও অফ ফুল লোড টর্ক টু ম্যাক্সিমাম টর্ক। দেখেন দুইটা টর্কের অনুপাত, দুইটা টর্কের অনুপাতের রিলেশন কিভাবে শিখছিলাম আমরা, কিছুক্ষণ আগে শিখে আসলাম। সমান 2 ইন্টু প্রথমটার স্লিপ, দ্বিতীয়টার স্লিপ, ডিভাইডেড বাই সেটার স্লিপের স্কোয়ার, ডিভাইডেড বাই দ্বিতীয়টার স্লিপ। তাহলে এখন দেখেন প্রত্যেকটা স্লিপ কি আমরা জানি, এই স্লিপটা বের করলাম একটু আগে কষ্ট করে, আর একটা স্লিপও একটু কষ্ট করা লাগবে, স্পিড দেওয়া আছে, স্লিপ বের করতে হবে। তো এদেরকে একটু পরে করি। এফ সমান কত, NS মাইনাস ওই অবস্থার স্লিপ 495 ডিভাইডেড বাই সিনক্রোনাস স্পিড, সমান করে দিলে SF বের হয়ে যাচ্ছে। 5 500, তার মানে 0.01, 0.06। কত আসছে, 0.324। এটাই আমাদের answer। এটা কি বুঝতে পারছেন?
এই রিলেশন গুলা কিন্তু ভালো করে পড়বেন, এগুলা ছোট ছোট ম্যাথ তো, ইম্পর্টেন্ট আছে। এটা দেখেন, ইনফরমেশন দিয়ে দিছে ফুল লোড টর্ক এত কত হইতো, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক, স্পিড অফ ম্যাক্সিমাম টর্ক, রোটর রেজিস্ট্যান্স টু টু গেট ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক। ওকে, তো এটাও কিন্তু মোটামুটি আগের দুইটা ম্যাথের মিক্সড। তাহলে প্রথমে আমরা এনএস বের করব। এফ বাই পি, 375 RPM। তাহলে এক নম্বরে আসি, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক। তাহলে ম্যাক্সিমামের আগে একটা রেজিস্ট্যান্স স্লিপ বের করে নেওয়া লাগবে, রেজিস্ট্যান্স বাই রিয়াক্ট্যান্স এই যেখানে দেওয়াই আছে 0.02 ডিভাইডেড বাই 0.15, 0.133 যাচ্ছে, 0.13 লিখলেই চলতেছে, 133। আর কি, আর কিছু লাগবে, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক। আচ্ছা, ফুল লোডের স্লিপ লাগবে কত, ফুল লোডের স্পিড মেবি দেওয়া আছে, যে ফুল লোডের স্পিড হচ্ছে 360, 0.04। এই যে এখানে কিন্তু একটা সুন্দর জিনিস বলে দিয়েছে, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক। তার মানে এখানে বের করতে বলছে কাকে, ম্যাক্সিমামটা উপরে যাবে, ফুল লোডটা নিচে বসবে। তাহলে সূত্র কি উল্টায় যাবে না? ভালো করে বুঝবেন, এগুলো একটু খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। একবারে করে দিলাম, আর বারবার তুলতেছি না। 0.04 যোগ 0.133 স্কোয়ার, 1.81813, 1.813। এটা কি ক্লিয়ার সবাই? ভাই উল্টানো জিনিসটা একটু বলবেন মানে, ডাকটা আমি পরে বুঝলাম বলছে এখানে দ্য স্পিড অফ এই যে ম্যাক্সিমাম। ওইটা না আগেরটা, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক। তাহলে টুর পরে ফুল লোড, মানে এই যে দাগের নিচে ফুল লোড থাকবে, কিন্তু আমাদের অরিজিনাল যে সূত্র সেটা তো ফুল লোড বাই ম্যাক্সিমাম হয়। তাহলে এখানে উল্টাই গেল না, তাহলে এখানেও আমরা উল্টাই দেবো, শেষ। আগের সূত্রটা কি ছিল, এই দেখেন ফুল লোড উপরে ম্যাক্সিমাম নিচে, এই জন্য এই সূত্র। তাহলে এবার তো উল্টা হয়ে গেছে, ম্যাক্সিমাম উপরে ফুল লোড নিচে, তাহলে এটা উল্টাই যাবে। বুঝছেন? ভাই আরেক একটু। অরিজিনাল সূত্রে ম্যাক্সিমাম নিচে থাকে, যার ফলে জি এই ভাই। সূত্র হয়। আমাদের জি এইখানে ভাই, ম্যাক্সিমাম উপরে গেছে, ফলে সূত্র উল্টাই গেছে, জাস্ট আর কিছু না। জাস্ট বিকজ ভাই আমাদের হচ্ছে ম্যাক্সিমাম টর্কটা বের করতে বলছে, তাই তো? অনুপাত বের করতে বলতেছে, আর এখানে আমাকে বলেই দিছে
যে ম্যাক্সিমাম টু ফুল লোড, আগের বার বলছিল ফুল লোড টু ম্যাক্সিমাম। জি ভাই বুঝছি। 2 নাম্বার বলছে দা স্পিড অফ ম্যাক্সিমাম টর্ক। তাহলে ম্যাক্সিমাম টর্কে স্লিপ পেয়ে গেছি, তাহলে স্পিডও বের করে ফেলা যাবে। কত, 375 ইন্টু 1 - স্লিপ। আচ্ছা, স্লিপটা 0.133, এর সংখ্যায় কত ছিল? 0.02 ডিভাইডেড বাই 0.15, 2/15 ইন্টু 3, সরি, 1 - অ্যান্সার ইন্টু 375, 325 RPM হচ্ছে। মানে যে পুরোটা নিলে সুন্দর মান আসতেছে। এটা ক্লিয়ার? জি ভাই ম্যাক্স। পরেরটা বলতেছে দ্য রোটর রেজিস্ট্যান্স টু বি অ্যাডেড টু গেট ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক। ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক মানেই হচ্ছে স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পাওয়া, অথবা বলা যায় ম্যাক্সিমাম টর্ক সমান স্টার্টিং টর্ক হয়ে যাওয়া। কথা কি বুঝতেছেন? আগের বার দেখেন আমরা কি কষ্ট করে ম্যাথ করছিলাম না? এবার কষ্ট একটু কমায়ও করতে পারি আমরা। পরে খেয়াল করলাম এটা, সেটা হচ্ছে এই যে এইটা যদি করি, অল টাইম এর মান 1 আসবে। কেন 1 আসতেছে? তার কারণ ম্যাক্সিমাম টর্ক যদি স্টার্টিং এ পাই, তাহলে ম্যাক্সিমাম স্লিপ ও স্টার্টিং এর স্লিপের সমান হবে। স্টার্টিং এর স্লিপ কত? 1। দেখেন ম্যাক্সিমাম স্লিপও কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। কথা কি বুঝতেছেন? আগে আমরা চাইলে একটু স্কিপ করতে পারতাম, এই করে একটু বড়ই হয়েছে বরং ম্যাথ। আমার এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি একটু বাংলায় লিখে দিলাম, পরীক্ষার হলে এত কিছু না লিখলেও চলবে, অ্যান্সার করে দিলেই হবে। মানে ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক অথবা স্টার্টিং এ ম্যাক্সিমাম টর্ক পাওয়ার মানেই হচ্ছে এস এম সমান এস টি সমান 1 হয়ে যাওয়া। কিন্তু এস এম সমান R/X এইভাবে দেওয়া যাবে না, দিতে হবে কি এস এম সমান R+R/X আছে। কারণ ওই যে আমি দেখতেই তো পাচ্ছি যে এই দুজনের অনুপাত 1 না। দুজনকে 1 বানাইতে হলে কিছু একটা অ্যাড করতে হবে যেন দুজনের অনুপাত 1 হয়ে যায়। এটাই হচ্ছে মূল কাহিনী, যেটাকে আমরা এ দ্বারা লিখছিলাম। তো আপনারা যেহেতু বলতেছেন এস এম দ্বারাই লিখবো, তো এস এম দ্বারাই লিখে দিলাম। তাহলে এখন রেজিস্ট্যান্স আগে কত ছিল? 0.02। কিছু একটা যোগ করতে হবে যেন এদের অনুপাতটা 1 হয়ে যায়। পরে কত? 0.15। এখন সহজেই ম্যাথটা হয়ে গেল। মানে 0.15 বিয়োগ 0.02, শেষ। কত? 0.13। And বলেন সবাই বুঝছেন কিনা? হ্যাঁ ভাই, বুঝছি। ওকে, তাহলে এইগুলা কিন্তু একটু করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এই একই ম্যাথ, এটা আর করলাম না, একদম সেম। রেজিস্ট্যান্স দেওয়া আছে, রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, স্পিড এট ম্যাক্সিমাম টর্ক,
তো বের করলাম দুইবার অলরেডি। ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাডিশনাল লোড রেজিস্ট্যান্স পার ফেজ রিকোয়ার্ড টু গিভ। আচ্ছা, এখানে এক্স্যাক্টলি এক না, একটু আলাদা। সেটা হচ্ছে গিভ 3/4 অফ ম্যাক্সিমাম টর্ক অ্যাট স্টার্টিং। মানে এক্স্যাক্টলি ম্যাক্সিমাম টর্ক না, ম্যাক্সিমাম টর্কের 3/4 ভাগ। আচ্ছা, করি যাই হোক। আর এই সার্কিট আঁকালাম না, ওর অনেকবার আঁকাইছি, নিজের আঁকাই নিয়ে। আচ্ছা, এনএস বের করে নেই। 4 পোল 3, 3 × 5 = 15। ফাইন্ড স্পিড অ্যাট ম্যাক্সিমাম টর্ক। তাহলে নর্মালি ম্যাক্সিমাম টর্ক কখন ঘটবে সেটা বের করি। রেজিস্ট্যান্স বাই রিয়াক্ট্যান্স। আচ্ছা, 5/24 লিখে রাখলাম, সুন্দর থাকুক। স্পিড বের করতে হবে এবার। কত? 1187.5। ঠিক আছে। এটা সরি, কেন বলতেছি আর সেকেন্ড, কি পরিমাণ রেজিস্ট্যান্স অ্যাড করলে স্টার্টিং এ ম্যাক্সিমামের এতটুকু টর্ক পাওয়া যাবে অ্যাট স্টার্টিং। তার মানে কাহিনী কি? কাহিনী হচ্ছে ম্যাক্সিমামের 3/4 টর্ক আমরা পেতে চাই স্টার্টিং। আচ্ছা, এটা একটু ওইরকম ভাবে লিখি, নাহলে মনে হচ্ছে একটু তালগোল লাগতেছে। আমরা স্টার্টিং ডিভাইডেড বাই স্টার্টিং এ পেতে চাই ম্যাক্সিমামের 3/4। দাঁড়ান 1 মিনিট, আমাকে একটু ভাবতে দেন কিভাবে সুবিধা হবে। স্টার্টিং বাই ম্যাক্সিমাম লিখে করলাম, পেট্রোল পাশে বের করলাম, এই পাশে স্টার্টিং এর জায়গায় ওইটা বসাই দিব। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে সেই যে ওই মিক্সড রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই এক্স আর জিরো। কিন্তু স্টার্টিং টর্ক সমান কত বলে দিছে? 3/4 টি ম্যাক্স। এ সমান, কিন্তু এর মান আবার এখান থেকে আমরা একটা পাবো, সেটা এখানে বসাবো। কত আসে দেখি। যেহেতু আমরা জানি এটা স্লিপ, মান অবশ্যই ছোটখাটো কিছু একটা আসবে। বসাই দিলাম 0.4514। রোটর রেজিস্ট্যান্স কত?
0.025, 0.12, 0.025, 0.12। 0.029। হ্যাঁ, 0.029ই দিয়ে দিলাম। এটা কি বুঝছেন? জি ভাই। তাহলে দেখেন, সেম ল্যাঙ্গুয়েজ রেখে যদি আপনাকে 3/4 না বলে 1/10 বলে, হাফ বলে, যে কোনো কিছু বলে, তাহলে করতে পারবেন একই ফরম্যাট। আর যদি স্টার্টিং এর সমান বলে তাও করতে পারবেন। মানে জাস্ট ফরম্যাটটা মনে রাখলে চলতেছে যে আমাকে কিভাবে আগাইতে হবে। যতটুকু বলবে সেই হিসাবে ক্যালকুলেশন করবেন। এই টাইপ কিন্তু কমপ্লিট। আর এই যে এটা নিজেরা করে নিয়েন, ড্র দা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। ওই তো আমরা করছি। আচ্ছা, 3 ফেজ এত হার্জ এত পোল ইন্ডাকশন মোটর হ্যাজ এ ফুল লোড স্লিপ অফ এত পার্সেন্ট। আচ্ছা, এটা হচ্ছে ফুল লোড স্লিপ। দ্য রোটর রেজিস্ট্যান্স অ্যান্ড স্ট্যান্ড স্টিল রোটর রিঅ্যাক্টেন্স পার ফেজ আর এত এত। ফাইন্ড দ্য রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক অ্যান্ড স্পিড এট হুইচ ম্যাক্সিমাম টর্ক অকার্স। তাহলে এটা আপনারা নিজেরা করবেন, এখানে আমার মনে হয় আর করে দেওয়ার কোনো দরকার নাই। এরকম ম্যাথ আমরা করছি অনেকগুলো। একটু মনে করাই দিই। এখানে দেখেন কি বলতেছে, ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক চাইছে। তাহলে আমাকে ম্যাক্সিমাম টর্ক উপরে দিতে হবে, ফুল লোড টর্ক নিচে দিতে হবে। ফলে আমরা ওই যে যে 2 SF SM বাই SM² প্লাস SF² এটা শিখছিলাম, সেটা উল্টায় যাবে। স্কোয়ারটা উপরে হবে আর 2 ইন্টু নিচে হবে, কারণ এই যে এখানে উল্টায় গেছে তাই। বাকি সব সেম থাকবে। কি করবেন, ফুল লোড স্লিপ দেওয়া আছে, এদের দুইজন ভাগ করে ম্যাক্সিমাম টর্কের স্লিপ বের করে নেবেন, কাজ শেষ। আর ম্যাক্সিমাম টর্কের স্লিপ পেয়ে গেছেন, মানে ওই মোমেন্টের, মানে ওই অবস্থার স্পিড বের করে ফেলতে পারবেন। সবই বলে দিলাম, এখন নিজেরা ট্রাই করবেন। কনসেপ্ট কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যাদের কাছে এখন বই আছে তারা ঠিক করে নেন, আর যাদের কাছে নাই শুনে পরে ঠিক করবেন। এই 34.14B, এইখানে সূত্রে দেওয়া আছে 2 SMT। ভাই SFL², 2 SMT 2 SFL²। এই স্কোয়ারটা হবে না, হ্যাঁ, এই স্কোয়ারটা বাদ যাবে। টু জি এস ভাই। এম টি এস এফ এল ডিভাইডেড বাই SMT² প্লাস SFL² হবে। এইটা হবে মূল সূত্র। এখানে একটা স্কোয়ার আছে বইতে, ওইটা বাদ দিয়ে দিবেন, ওইটা ভুলে দিছে। হয়তো সমাধানও ভুল হইতে পারে। এই অবস্থায় যা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, ওটা তো পরে উল্টাইছে, যাই হোক, পরে উল্টাই দিয়েন। আমি জাস্ট বইয়ের সাথে মিলালাম যাতে বুঝতে পারেন। এটা দিয়ে যা আসবে উল্টাই দিলে সেটাই হচ্ছে অ্যান্সার। যাই হোক, এটা ঠিক করে নিয়েন সবাই। আচ্ছা, এখানে বলতেছে ফুল লোড স্লিপ এত পার্সেন্ট, দা রোটর রেজিস্ট্যান্স পার ফেজ, স্ট্যান্ড স্টিল রিঅ্যাক্টেন্স পার ফেজ,
ফাইন্ড দ্য রেশিও অফ ম্যাক্সিমাম টু ফুল লোড টর্ক অ্যান্ড দ্য স্পিড। আচ্ছা, একই ম্যাথ তো, এটাও করবেন। একদম সেম ম্যাথ, কোনো পার্থক্য নাই। আচ্ছা, এটা 17, দেখি এখানে ঠিক করছে না ভুল করছে। এটাতে মনে হচ্ছে ঠিকই করছে। নিজেরা ট্রাই করে একটু মানগুলা করেন, ফরম্যাট ঠিক আছে। নিজেরা করবেন, বইয়ের দেখার দরকার নাই। আচ্ছা, এটাতে বলতেছে ফর এ 3 ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর দ্য ম্যাক্সিমাম টর্ক ইজ এত টাইমস দ্য ফুল। আচ্ছা, এখানে একটু টাইমস এর বিষয় টিষয় বলে দিছে। করি, কি বলছে? ম্যাক্সিমাম টর্ক ইজ 2.5 টাইমস দ্য ফুল লোড। তাহলে টি ম্যাক্স সমান 2.5 ফুল লোড, and the starting torque is their times the full load. Okay, determine the percentage reduction in rotor circuit resistance to get a full load slip of 3% neglect stator impedance. Okay, get a full load slip of 3%। তাহলে ফুল লোড স্লিপ কত পার্সেন্ট হবে? 3% হবে। এই কন্ডিশন যদি পেতে চাই, রেজিস্ট্যান্সকে কত পার্সেন্ট রিডিউস করতে হবে। আচ্ছা, দেখি কি করা যায়। ফুল লোড স্লিপ অফ 3%, তাহলে আমাকে ফুল লোড স্লিপ পেতে হবে 3%। স্টার্টিং স্লিপ আমরা 1 জানি। এই দুজনের রিলেশন করাই দিয়ে আমরা এস এম বের করে ফেলতে পারবো। দেন এটার সাথে হিসাব করে, আচ্ছা দেখি আগে যেটা আমি মাথায় আনতেছি সেটা করে দেখি কি হয়। তাহলে দেখেন, খেয়াল করেন, এইটা সমান হচ্ছে এত, এটা সমান হচ্ছে এত। এদের যদি দুজনের অনুপাত করি তাহলে ফুল লোড কাটাকাটি হয়ে যায়। থাকে কত? 1.5/2.5। তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি? এস এমটা বের করে ফেলতে পারি।0.333, এটা কি 1/3 আসে নাকি? হুম, 1/3। আচ্ছা, একবারে 1/3 লিখে দিই, চুপ ঝামেলা। বাস, এস এম আসতেছে 1/3। আমাকে প্রশ্ন বলতেছে ডিটারমাইন দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন রোটর সার্কিট রেজিস্ট্যান্স টু গেট এ ফুল লোড স্লিপ অফ 3%। তাহলে ফুল লোড স্লিপ আমাকে 3% পেতে চাই, আমাকে রেজিস্ট্যান্স কতটুকু রিডাকশন করতে হবে। এস এম সমান আমরা জানি হচ্ছে R2/X। আর 0, X আর 0 তো ফিক্স থাকতেছে।
হুম। ওকে, এটা আমাদের নতুন কন্ডিশন। এটা দিয়ে মূলত প্রমাণ করতে হবে এটা হচ্ছে আগের অবস্থা, আর এটা হচ্ছে পরের অবস্থার এস এম। তাহলে এটাকে এ দিয়ে প্রকাশ করি, হ্যাঁ। টর্কের অবস্থা তো সেম থাকবে, সেটা হচ্ছে ফুল লোড টর্ক ডিভাইডেড বাই টি ম্যাক্স যদি করি, তাহলে এইটা ওই পাশে চলে যায়, মানে 1/2.5 হয়ে যায়। এটা হচ্ছে 0.1437। তাহলে এবার একটু ভালো করে দুইটা তুলনা করি। এ বলতে কিন্তু ম্যাক্সিমাম স্লিপের কথাই বোঝাচ্ছে, এস এম মানেও ম্যাক্সিমাম স্লিপ। এইটা হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয় না, এইটা হলে স্যাটিসফাই হয়। প্রশ্ন হচ্ছে আর এর সাথে কত কমাইলে এই ঘটনাটা ঘটে। তাহলে এই অবস্থাটা দেখি কি অবস্থা। এস এম সমান 1/3, কিন্তু এটা সমান কত, আর আর বাই XR0। এই ক্ষেত্রে এ এ সমান 0.1437, কিন্তু এটা সমান কত, আর আর প্লাস আর ডিভাইডেড বাই XR0। এবার এটার আর এটার অনুপাত করে দিলে XR0 এমনি কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে। কি বলছে, রেজিস্ট্যান্স কতটুকু রিডাকশন হবে। তাহলে এটাকে আর আর প্লাস আর না দিয়ে বড় হাতের আর লিখে দিই। আচ্ছা থাক, ওই লিখলে আবার পরে কনফিউজড হয়ে যান কিনা। তো লিখলেও তো আচ্ছা প্রাইম লিখে দিই, প্রাইমেও তো আরেক ঝামেলা। ওকে। আচ্ছা, পরের মান কম নাকি বেশি? কম, রিডাকশন বলে দিছে, তাহলে এটা তো ছোট, আর আরটা অরিজিনাল। তাহলে আমরা কি শিখছিলাম, কি করা লাগবে, 1 মাইনাস, খেলা আছে ওই যে আজকে কিন্তু শুরু করছিলাম, এটাকে বলে হচ্ছে পার্সেন্টেজ রিডাকশন।
মানে 56.89%। এটা কি সবাই ক্লিয়ার? এই লাইনের পরে এই লাইনটা কি বুঝতে পারছেন? ইনক্রিজ যদি হতো তাহলে এইটা -1 × 100%, সেক্ষেত্রে অবশ্যই এই অনুপাতটা একের চাইতে বড় হতো। এই অনুপাতটা একের চাইতে ছোট দেখেই আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে রিডাকশন, যদিও প্রশ্নেও বলে দিছে, সেটা দেখেও বোঝা যায়। বাট তারপরেও আমরা এমনি নর্মালি ক্যালকুলেশন করেও বুঝতে পারতেছি। যাই হোক, এই ম্যাথটা সবাই বুঝতে পারছেন কিনা? ভাই নিচেরটা কি একটাবার বোঝাবেন, আমি এটার জন্য জিজ্ঞেস করতে পারিনি। এটা আমি জি ভাই, মাঝখানে একটা ম্যাথে বুঝাইছি অলরেডি, ওই ম্যাথটা এটা আর একবার এটা বুঝছি দেখবেন। ভাই, এই জিনিসটা বুঝছি। আপনি যে প্রথমে বুঝালেন না T1 T2 দিয়ে, এটা বুঝছি ভাই। T1 T2 দিয়ে যেটা তাহলে আমাদের বোঝালেন কোনটা যে ভাই, কোনটা বুঝেন যে নাই? একটু উপরে ভাই। আচ্ছা, এখানে তো ভাই এর মান বেরোলো। হুম। এটা ভাই এর কোন অবস্থায় স্লিপ, এটা যদি একটু বলতেন। এই দুইটার নামই ম্যাক্সিমাম স্লিপ। এটা ও হচ্ছে আচ্ছা। নর্মাল অবস্থার ম্যাক্সিমাম স্লিপ, যেটা জি। নর্মালি হচ্ছে একটা ম্যাথের জন্য। কিন্তু এটা হচ্ছে কন্ডিশনাল ম্যাক্সিমাম স্লিপ। মানে ম্যাক্সিমাম স্লিপের মান কত হলে এই দুজনের অনুপাতটা এত হবে। আমি যদি এইটা নিতাম, আমাকে এই অনুপাত সমান কিন্তু এখানে এস এম নিতেই হবে। ফুল লোড বাই টি ম্যাক্স নিলে কিন্তু এখানে এস এম নিতে হবে। কিন্তু এস এম যদি নেই, অর্থাৎ 1/3 যদি নেই, কখনোই এই দুইজনের অনুপাত 1/2.5 হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে কত নিলে হয়। আমি একটু চালাকি করে দেখলাম যে এত নিলে হয়। আচ্ছা, বুঝলাম এত নিলে হয়। আমাকে প্রশ্ন এটা চাই নাই যে কত নিলে হবে, আমাকে প্রশ্ন চাইছে এই যে এটা পেলাম, আর এর মান কতটুকু কমালে এই ঘটনাটা পাবো। আমি আরেকটু বুদ্ধি করলাম কি, যে দুইজনকে আর এর সাথে রিলেট করে দিলাম। এটাকে ভেঙে আর আকারে লিখে ফেললাম, এটাকে ভেঙে আর আকারে লিখে ফেললাম। এটা যেহেতু আগের অবস্থা, এটা আগের অবস্থার রেজিস্ট্যান্স বা এত, রিঅ্যাকটেন্স চেঞ্জ হয় নাই, আগেও যা ছিল এখনো তাই আছে। কে চেঞ্জ হয়েছে? রেজিস্ট্যান্স চেঞ্জ হয়েছে। এখন আমি সেই অনুপাতটা দিয়ে এই ফাইনালি বের করলাম যে কত পার্সেন্ট আমাকে রেজিস্ট্যান্স কমানো লাগছে, যাতে ম্যাক্সিমাম টর্কের স্লিপ 1/3 থেকে চেঞ্জ হয়ে এত হয়ে যায়, যাতে এই দুজনের অনুপাতটা এত হয়ে যায়। ক্লিয়ার? আমাকে এবার হচ্ছে ম্যাক্সিমাম স্লিপটা সবসময় কনস্ট্যান্ট রাখতে হবে, তাই না? যে চেঞ্জ হয়ে যেটা গেছে। কনস্ট্যান্ট ঠিক না, কন্ডিশন খেয়াল রাখতে হবে। আমার এখানে কন্ডিশন বলে দিছে যে ফুল লোড স্লিপ 3% হইতে হবে। জি ভাই। ম্যাক্সিমাম স্লিপের মান কত হলে ফুল লোড স্লিপ 3% হয়, সেটাই মূলত বের করার বিষয়। জি ভাই, বের করে দুটো স্লিপ বের করলাম, এখন দুটা হুম। ম্যাক্সিমাম স্লিপ বের হয়েছে, যা দুটো আমি তুলনা করছি পরে। হ্যাঁ, তুলনা করে বুঝতে পারলাম যে রেজিস্ট্যান্স কত পার্সেন্ট কমানো লাগছে। ঠিক আছে ভাই। সবাইকে বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। নেক্সট দিন আমরা হচ্ছে এর পরবর্তী টাইপের ম্যাথ গুলা করতে থাকবো ইনশাল্লাহ। এই বই শেষ হলে ভাই, আমরা হ্যাঁ বলেন। ভাই একটু ম্যাথের 34.1-এর ম্যাথটা একটু দেখতেন। 34.1? হ্যাঁ। এক কি করাই নাই? না ভাই, করার নাই, 1 আর 2 করার নাই তো। আচ্ছা, 1 2 কি সমস্যা? মানে একের ভাই রোটর স্পিডটা দেওয়া আছে এখন, ওরা আবার এটা ধরে নিতে 300 হবে, আরপিএম। কিছু করার নাই, এটা ধরে নিতে হবে। তাহলে ভাই যেহেতু এরকম যদি কোনো ম্যাচ আসে ইনফরমেশন ভাই, আমি নাই। একটু। জি ভাই। ধরে মানে বলতে কি, সিনক্রোনাস স্পিড তো অবশ্যই রোটরের চাইতে বেশি হবে, তাহলে একটু বেশি জি করে ভাই। ধরে নেবেন এই। মানে আমি মানে ভাবলাম কি ভাই, অন্য কোনো ম্যাথে যদি সংখ্যাটা চেঞ্জ করে দেয়, যদি যদি বলে 500 আরপিএম, তখন তাহলে আমি আপনি আবার 500-র চেয়ে সিনক্রোনাইজ বেশি নেবেন। 510 পাঁচশো বা 20 বিশ, হ্যাঁ, এর 10 20 কাছাকাছি। নিলেন বা এরকম কিছু একটা নিয়ে নিলেন। মানে বিষয়টা এমন না যে সুন্দর মিলানোর জন্য 300 নিতে হবে, এরকম না, একটু বেশি নিতে হবে।
এখন ও, 500 আছে, আপনি কি 600 নিবেন? এত ডিফারেন্স হয়? না ভাই, কাছাকাছি যায় আর ওই কি রোটো কাছাকাছি স্পিডটা। একটা নিবেন, যেহেতু ফুল লোডটা আমরা জানি স্লিপ কম। অথবা আপনি ও, ব্যাক ক্যালকুলেশন করতে পারেন। স্লিপ ধরেন, হ্যাঁ কথার কথা আপনি 0.02 ধরলেন, দিয়ে ক্যালকুলেশন করে দেখেন এনএস কত আসে, সেটা ধরে নিলেন যে লেট বা অ্যাজিউম এত, এটার সমস্যা নেই। হ্যাঁ ভাই। হ্যাঁ। এ, আর হলো 34.2 যেটা, সেটাতে এই যে স্লট প্লট অনেক কিছু বলছে, তো এটা তো বুঝি নাই কিছু। The stator of a three-phase induction method has a three slots per pole per phase. Three slots per pole per phase. প্রত্যেক স্লটে তিনটা করে স্লট আছে পার পোলে। এক মিনিট। হুম, হুম, ভাই হুম। আচ্ছা, এটা আমি চিত্র দিয়ে পরের দিন ক্লাসে এটা আলোচনা করে দেবো না? ওকে ভাই, ওকে ভাই। আচ্ছা। ভাই হ্যাঁ, বলেন। ভাই যে আমার কাছে তো বই আছে ভাই, বইয়ে তো ভাই অনেক ম্যাথ ভাই। এখন মানে প্রায় সবগুলাই করতে হবে না ভাই, মানে মোটামুটি যে টাইপ আমি করবেন ওই টাইপ গুলো। ভাগ দেখা যাচ্ছে, এই ভাগগুলো ধরে ধরে করবেন। ও, ঠিক আছে ভাই। আমি বই দেখে যে টাইপ গুলা দরকার বা লাগবে ওই হিসাবে আগাচ্ছে, ওর আশপাশের গুলা টাইপ ভিত্তিক ধরে ধরে করবেন। ঠিক আছে ভাই। আচ্ছা।